হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? কি অবস্থা বলো তো সবার? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই কি অবস্থা? কি খবর বলো? একেবারে রোজার প্রথম দিন, অর্থাৎ রমজান মাসের শুরুর দিনেই তোমাদের সাথে দেখা হয়ে গেল। ঠিক 1 মাস পরে এরকম দিনে ঈদ, তাই তো? হুম। তো এখন থেকে একটা ঈদ ঈদ ভাব চলে আসছে সবার মধ্যে। তো এখন কথা হচ্ছে যে কি বলবো, ক্লাসের শুরুতে যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে রোজা রাখতে হবে, নামাজ কালাম পড়তে হবে, তাই তো? ঈদের সময় তো ঈদও করতে হবে, সবকিছুই করতে হবে। কিন্তু এটার পাশাপাশি পড়াশোনাটাও কিন্তু যেভাবে হোক আহ এটা রেগুলারিটিটা মেনটেন করতে হবে। বুঝতে পারছো? অর্থাৎ তুমি যদি একেবারে পড়াশোনা থেকে ডিসকানেক্টেড থাকো, তাহলে দেখা যাবে যে দিন শেষে কিন্তু আহ একটু চাপ পড়বে আর কি। তো এই আর কি। সো দেখো, দিন কিন্তু ভাই দেখতে দেখতে চলে যায়। একটা জিনিস খেয়াল করে দেখছো? এই যে কিছুদিন আগেই এবছর শুরু হলো, দেখতে দেখতে 2 মাস শেষ। হ্যাঁ। তো যেহেতু দিন যায় দেখতে দেখতে, তো দিনের সাথে আমাদের তো তাল মিলিয়ে চলতে হবে, নাকি? আমরা যদি তাল মিলিয়ে না চলতে পারি তাহলে তো হবে না। তাফসির, সাফা, সুস্মিতা, তানজিম, তাজিম, জুথি, বিশাল, কি অবস্থা? আহ সবাই মোটামুটি ক্লাসে উপস্থিত হয়ে গেছো, তাই তো? মুন্না খান। আচ্ছা, কি বিশাল একটা প্রশ্ন করছো, কি আগের দিনে ক্লাস শেষ করে এটা করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, তবে যেহেতু অলরেডি সমাসের আমি প্রথম ক্লাসটা তোমাদেরকে নিয়েছি, এবং প্রথম ক্লাসে দেখো একটা কথা বলেছিলাম, যে সমাস তো আসলে এক একজন এক এক ভাবে পড়ে, এক একজন এক এক ভাবে পড়ায়, এক একজন এক এক ভাবে বুঝায়। আমরাও আমাদের মতো করে বুঝবো। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে আহ প্রথম ক্লাসটা গুরুত্বপূর্ণ এই জন্য, আমি দেখো তোমাদেরকে, যারা তোমরা আমার প্রথম ক্লাসটা করেছিলে, আমি কিন্তু হচ্ছে একেবারে আমার মতো করে, আমি যেভাবে শর্টকাটে বুঝি জিনিসটা চেষ্টা করেছিলাম তোমাদেরকেও ঠিক সেই শর্টকাটে বোঝানোর জন্য আর কি। হ্যাঁ? তো প্রথম ক্লাসে যারা উপস্থিত ছিলে না, কোনো সমস্যা নেই। তোমরা তো জানো আমাদের প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং থাকে। তো তোমাদের উচিত হবে ওই রেকর্ডিংটা দেখে তারপরে এই ক্লাসটাও করা। তাহলে হবে কি, একটা কন্টিনিউয়াস বিষয়টা থাকবে। এবং দেখবা যে এই ধরনের ক্লাসগুলোতে প্রথম ক্লাস ভালোভাবে না বুঝলে পরে আসলে ওইভাবে বেশ কিছু জায়গায় ক্যাচ করা যায় না। তো সমস্যা নেই, আমি প্রথম ক্লাস যারা করেছে খুবই ভালো, আর যারা করনি সমস্যা না। আজকে আমি এমন ভাবে আমরা পড়বো যাতে করে আহ, আমরা পুরো বিষয়টা বুঝতে পারি। খুবই সহজ, কোনো সমস্যা নেই। জিহাদ বারবার বলছে কি আমার পাঞ্জাবিটা নাকি সুন্দর লাগছে। আরে বাবা রে, জিহাদের মন অনেক সুন্দর, এই জন্য জিহাদের সবকিছু ভালো লাগে। আহ হৃদয় বলছে কয়েকটা মানুষের নাম স্পেসিফিক রিপিট করা হয় সব ক্লাসে, এর বিচার চাই না। ভাই, আমিও তোমার সাথে বিচার চাই। আসলে যদি সুযোগ থাকতো এখনই মানববন্ধন করা যেত হৃদয় তোমাকে নিয়ে, কিন্তু আসলে সেটা তো সুযোগ নাই। বুঝতে পারছো? আচ্ছা, মূল বিষয়টা কি হয়েছে কি জানো? এই যেমন তোমাদের ক্লাসে এখন অনেকেই উপস্থিত, এখন আমি যদি মনে করো সবার নাম বলতে যাই, তাহলে দেখা যাবে যে আজকের ক্লাসের যে মূল বিষয় এটা আর শেষ হবে না। এই জন্য আমার সামনে এই মুহূর্তে যে কজন নাম আসছে: শ্রাবন্তী, হৃদয়, জয় হাসান, উমামা খান, সঞ্জিদা, মারিয়া, সাফা, জুহাইনা, ফারজানা, এই 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 পর্যন্ত। এখন আয়েশা। তো এই পর্যন্ত। এখন যদি আমি মনে করি 400 মানুষের, 500 মানুষের নাম এখন বলতে যাই, তাহলে দেখবো যে আজকের ক্লাস আর শেষ হচ্ছে না। এই জন্য নামটা বিষয় না, কামটাই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? তোমার কাম হচ্ছে পূর্ণ মনোযোগ দিয়ে পড়াশোনা করা, শোনা। আর আমার কাম হচ্ছে অল্প সময় কিভাবে শর্টকাটে আহ কি বলা যায়, তোমাদেরকে বোঝানো যায়, তোমাদেরকে শেখানো যায়, এটা হচ্ছে আমার মূলত কাজ। তো এই উভয় মিলেই জিনিসটা সমাধান করা।
তো চলো তাহলে আমরা আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করি। ইভান বলছে ফার্স্ট ক্লাস মিসড। মিস্টার ইভান, ফার্স্ট ক্লাস মিস হয়েছে, কোনো সমস্যা নাই। আমি আজকে আবার এক প্রকার ব্রিফিং করে আস্তে আস্তে শুরু করবো। আর তুমি বা তোমার মতো যারা ফার্স্ট ক্লাসটা মিস করেছো, তোমাদের উচিত হবে প্রথম ক্লাসটা আরেকবার দেখে এসে করে এসে তারপরে করা। ইভান বলছে ভাই আপনাকে দেখে বসন্ত বসন্ত লাগছে। আরে বাবা, আমার তো সবসময় বসন্ত। কেননা আমি ভাই তোমাদের মতো এত টেনশন টেন করা পছন্দ করি না। আমার জীবনে আসলে আমি কখনো কোনো কাজ নিয়ে এত টেনশন করি না, আর কোনো কিছু নিয়ে এত প্রেশার নেই না। লাইফ ইজ লাইফ, একভাবে কেটে যাবে, ঠিক আছে? তো এত চাপ নেওয়ার কিছু নাই। আমি যখন তোমাদের মতো বয়সে ছিলাম, আহ, তোমরা তো এইচএসসি 26, তার মানে এখনো 1 বছর পর। এখন তোমরা সেকেন্ড ইয়ারে, তাই তো? তোমাদের মতো বসে থাকতে আমি প্রচুর ক্রিকেট খেলতাম। তো পড়াশোনা করছি। আমার এইচএসসি তে রেজাল্ট যা ছিল খারাপ ছিল না, ভালো রেজাল্ট ছিল। বোর্ডের মধ্যে প্লেসও করছিলাম। তো কি হয়েছে, ওই খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে, সবকিছু করেও সবকিছু করা যায়, ঠিক আছে? তো তোমাদের সমস্যা কি? তোমাদের সমস্যা হচ্ছে যে তোমরা কখন কিভাবে কি করতে হয় এই সিস্টেমটাই বোঝো না। সমস্যাটা হচ্ছে এখানে। যেমন আমি তোমাদের একটা শর্টকাট কথা বলি, ঠিক আছে? একেবারে শর্টকাট কথা। তোমরা অনেক বেশি চাপ নিয়ে ফেলো, বুঝতে পারছো? আজকে 10 ঘন্টা পড়তে হবে, কালকে 12 ঘন্টা পড়তে হবে, তারপরের দিন 20 ঘন্টা পড়তে হবে। এই করতে করতে যে দেখবা দিন শেষে আসলে কিছুই হয় না। কিন্তু তুমি যদি এইভাবে প্ল্যান না করে তুমি এইভাবে প্ল্যান করো যে আমি রেগুলার 2 থেকে 3 ঘন্টা পড়বো। তো আমি যেটা বুঝি শর্টকাটে ভাই, আমার জীবন দর্শনটা এরকম। একটা স্টুডেন্ট যদি রেগুলার 2 আওয়ার্স করে পড়ে, এর সাথে যদি আমি 30 দিন গুণ দেই, হয় হচ্ছে 60 ঘন্টা। একটা স্টুডেন্ট যদি রেগুলার 5 মাস 2 ঘন্টা করে পড়ে, 300 ঘন্টা পড়া হয়ে যায়। এটা হচ্ছে আমার জীবনের হিসাব, ঠিক আছে? তো 300 ঘন্টা যদি কোনো স্টুডেন্ট পূর্ণ মনোযোগের সাথে পড়ে, ঠিক আছে, জাস্ট পূর্ণ মনোযোগ দিয়ে পড়ে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 300 থেকে 400 ঘন্টা কোনো স্টুডেন্ট যদি পূর্ণ মনোযোগ দিয়ে পড়ে, ওই তোমরা যা পড়ো, যে পড়াশোনা করো, এটা আমার মনে হয় খুব ভালোভাবেই এর মধ্যে হয়ে যায়, বুঝতে পারছো? তো এই 2 ঘন্টা 3 ঘন্টা করে আস্তে আস্তে শুরু করো, তারপরে সেটা 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা যতদূর পারো, সেটা পরের ব্যাপার। কিন্তু তোমাদের সমস্যা হচ্ছে তোমরা খুব বড় বড় করে চিন্তা করো, দিন শেষে দেখা যায় কিছুই হয় না। আজকে 10 ঘন্টা, তারপর দিন 5 ঘন্টা, তারপর দিন 0 ঘন্টা, তারপর দিন নেই ঘন্টা। অর্থাৎ আমি কোথায়, কোনো খোঁজ খবর নাই। তো মূল কথা হচ্ছে যে পূর্ণ মনোযোগ দিয়ে রেগুলার 2-3 ঘন্টা করে পড়তে থাকো। একটা পর্যায়ে দেখবা যে 2 ঘন্টা থেকে কখন 4 ঘন্টা হয়ে গেছে, তখন তুমি নিজেও বুঝবা না। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবা যে পড়াশোনা কিন্তু অনেকটা নেশার মতো। আজকে মনে করো পড়তে ভালো লাগছে, তোমার 2 ঘন্টা 4 ঘন্টা বেশি পড়া হয়ে গেছে, তুমি নিজেও টের পাবা না। আবার যেদিন ভালো লাগছে না, দেখবা যে একেবারে বই দেখলে গা জ্বালা করে। তো মূল কথা হচ্ছে যেটা, অল্প অল্প করে, ছোট ছোট করে একটা প্ল্যান করে সামনে আগাও। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার তাহলে চলো আমরা মূল ক্লাসে প্রবেশ করি। তোমরা বুঝতেই পারছো আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব। এবং আমরা প্রথম ক্লাসে সমাসের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, এবং আজকের ক্লাসে আমরা মূলত সমাসের আরো 2টা পার্ট নিয়ে কাজ করব। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, আর একটা হচ্ছে তৎপুরুষ সমাস। এবং প্রথম ক্লাসে যারা ছিলে, বুঝতেই পারছো আমি সমাসটা কিভাবে পড়িয়েছিলাম। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যারা প্রথম ক্লাসে ছিলে না, অবশ্যই ক্লাসটা আরেকবার দেখে আসবে। আর যদি এখন পর্যন্ত যারা তোমরা আছো ক্লাসে, আমি আশা করছি আমরা আজকেও আমরা একটা সুন্দর করে বিষয়টা হচ্ছে বোঝার চেষ্টা করি, দেখি কি হয়।
তো আপাতত এই মুহূর্তে আমি কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি, কারণ আমি বুঝতে পারছি তোমরা উল্টাপাল্টা অনেক কমেন্ট করা ইতিমধ্যে শুরু করে দিচ্ছ। সুবানা বলছে পড়ার নেশায় আসক্ত হওয়ার উপায় কি? পড়ার নেশায় আসক্ত হওয়ার একটাই উপায় আমার দিক থেকে, সেটা হচ্ছে মোবাইল ফোন থেকে যত দূরে থাকা যায়। তোমাদের এই বয়সের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমরা এনিহাও ফোনের সাথে কানেক্টেড অতিরিক্ত বেশি। ফোন থেকে দূরে থাকতে হবে, তা না হলে হবে না। এটা হচ্ছে এই মুহূর্তে প্রথম কাজ। তারপরের স্টেপ হচ্ছে অল্প অল্প করে রেগুলার পড়া। ঠিক আছে, অল্প অল্প করে পড়া, 2 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আস্তে আস্তে, তারপরে সময় বাড়বে। তো যাই হোক, তাহলে চলো আমরা আস্তে আস্তে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব, তারপরে তৎপুরুষ সমাস, তারপরে ক্লাসের শেষে আমরা কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন সলভ করবো এবং আশা করছি সেটার মাধ্যমে আমরা আজকে ক্লাসটাও শেষ করব। তো একেবারে শুরুতে গতদিন ক্লাসে কিন্তু শুরুতে একটা জিনিস দেখিয়েছিলাম, ঠিক একইভাবে আজকেও একটা জিনিস দেখাচ্ছি একেবারে শুরুতেই। সেটা হচ্ছে আমরা এই যে সমাস নিয়ে এত পড়াশোনা করব, এত কিছু করব, সমাস থেকে এইচএসসি পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আলোচনা না, আমি জাস্ট একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিলাম একেবারে শুরুতে। এই যে দেখো, আমি এটা কিন্তু প্রথম ক্লাসেও দেখিয়েছিলাম, মনে করে দেখো, এটা কিন্তু প্রথম ক্লাসেও দেখিয়েছিলাম যে আমি সমাস থেকে পরীক্ষায় উত্তর করতে যাচ্ছি। তো এখন কথা হচ্ছে আমাকে সবার আগে তো জানতে হবে যে সমাস থেকে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন আসে। একটু কমেন্ট বক্সটা একটু অফ করি, এটা এটা দিয়ে হচ্ছে না কেন বুঝলাম না তো ভাই। এখানে ওকে। হুম 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 ওকে, ঠিক আছে। তো আমি এই কথাটা সবসময় বলি যে আমি পড়তে চাচ্ছি, আমি পরীক্ষায় অ্যান্সার করতে যাচ্ছি, তো সবার আগে আমাকে জানতে হবে যে আমি যে পড়তে যাচ্ছি পরীক্ষায় আসলে কেমন ধরনের প্রশ্ন হয়। তো দেখো একেবারে শুরুতে একটা নমুনা প্রশ্ন, এখানে রাজশাহী বোর্ড এবং ঢাকা বোর্ডে একটা নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিলাম। মূলত প্রশ্নটা এইভাবে থাকে, সাধারণত উপসর্গ থেকে এইচএসসি পরীক্ষায় 3 নাম্বার প্রশ্ন আসতে দেখা যায়, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3। প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে উপসর্গ থেকে একটা প্রশ্ন থাকতে পারে। যেমন এই একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, উপসর্গ কাকে বলে, উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। বা পরীক্ষায় একেবারে একটা কমন প্রশ্ন যে উপসর্গ কাকে বলে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, এটা বলতে কি বোঝায়, এ ধরনের প্রশ্ন থাকে। আর এটা ঠিক অল্টারনেটিভ, অর্থাৎ এটা ঠিক অথবা একটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে সমাস, এবং সমাস কাকে বলে, কয় প্রকার, কি কি, এ ধরনের প্রশ্ন কখনোই পরীক্ষায় আসবে না। সমাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে জাস্ট এ ধরনের শব্দ দেওয়া থাকবে। সাধারণত দেখা যায় 8টা শব্দ দেওয়া থাকে। এই 8টা শব্দের তোমাকে জাস্ট প্রথমে ব্যাস বাক্য করতে হয়, তারপরে আমরা কি করি, ওইটা কোনটা কোন সমাস এটা আমরা সুন্দর করে লিখি বা লেখার চেষ্টা করি, কি ঠিক আছে কিনা। এটা হচ্ছে মূলত আমাদের কাজ। তো এখন চলো আমরা এই যে উপসর্গ নিয়ে তো এখন আলোচনা করছি না, আজকে আমরা সমাস নিয়ে আলোচনা করব। তো ক্লাসের শুরুতে তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম, এই নমুনা প্রশ্ন দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে তোমাদের আসলে জানা বোঝা যে আসলে কোন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম আমরা জানলাম, আমরা বুঝলাম, এবার আমাদের কাজ হচ্ছে আস্তে আস্তে আগানো। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে শুরুতেই দ্বন্দ্ব সমাসটা নিয়ে আলোচনা করব। খুব সম্ভবত তোমাদের প্রথম ক্লাসে আমি কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম যে কর্মধারয় সমাস কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেছিলাম কিনা? ইয়েস, বলেছিলাম। তো এটার পাশাপাশি দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাসও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর মূল কথা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি আগামী বছর আমাকে পরীক্ষা দিতে হবে, এবং আমি তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম যে উপসর্গ থেকে উত্তর করব কি করব না পরের ব্যাপার। আপাতত তোমরা খুব মনোযোগ দিয়ে সমাসের ক্লাসগুলো করো। আমার মনে হয় 2-3টা ক্লাস করলেই তোমরা নিজেরাই বুঝতে পারবা যে সমাস যথেষ্ট সহজ, এবং ওই সমাস শিখতে আসলে 6 মাস সময় লাগে না। ঠিক আছে, সমাস শিখতে 6 মাস লাগে না, 2 থেকে 3 ঘন্টায় যথেষ্ট। এবং তারপরে হচ্ছে তোমার কাছে যে গাইড বই আছে বা কোশ্চেন ব্যাংক আছে, যা আছে, জাস্ট একটু প্র্যাকটিস করো।
এবং প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেন্স গুলো এসেছে, প্রিভিয়াস বোর্ড কোশ্চেন্স গুলো সলভ করতে থাকো। একটা পর্যায়ে দেখবা যে সমাস মোটামুটি তোমার আয়ত্তে চলে আসছে। এবং এই ধরনের ব্যাকরণের প্রশ্ন কিন্তু পরীক্ষায় উত্তর করা খুবই ভালো, এই অর্থে যে এখানে ম্যাথের মতো নাম্বার পাওয়া যায়, একেবারে সলিড ম্যাথমেটিক্সের মতো। ঠিক আছে, একটা সমাস হলেও একে এক। ঠিক আছে, তো যাই হোক, আজকে আমরা শুরু করছি দ্বন্দ্ব সমাস দিয়ে। আমরা যারা প্রথম ক্লাস করেছিলাম, আমি প্রথম ক্লাসে একেবারে যখন সমাসের বেসিক নিয়ে আলোচনা করছিলাম, বারবার তোমাদেরকে বলেছিলাম যে পূর্বপদ এবং পরপদের কথা। এবং আমি তোমাদেরকে বলেছিলাম পুরো সমাসটাই আমি শেখাবো ঠিক এইভাবে, পূর্বপদ এবং পরপদের উপর ভিত্তি করে। তো আমরা যারা প্রথম ক্লাসটা করেছিলাম, আমাদের খুব ভালো মতো মনে আছে যে ব্যাস বাক্যের শুরুতে যে পদটা থাকে তাকে বলে পূর্বপদ, এবং ব্যাস বাক্যের শেষে বা পরে যে পদটা থাকে তাকে বলে পরপদ। এখন দ্বন্দ্ব সমাসের বিষয়টা কি, এটা একটু বলি। দ্বন্দ্ব সমাসের বিষয়টা হচ্ছে এই পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ সমানভাবে প্রাধান্য পাবে। আবার বলছি, পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ একেবারে সমানভাবে গুরুত্ব পাবে বা প্রাধান্য পাবে। এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের একেবারে মূল কথা। তাহলে চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি যে আসলে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ কিভাবে সমানভাবে প্রাধান্য পায়। মনে করো পরীক্ষার একটা প্রশ্ন দিয়ে সমাধান করো। পরীক্ষায় প্রশ্ন এসেছে মা বাবা, এর ব্যাস বাক্য হচ্ছে মা ও বাবা। তাহলে পরীক্ষায় প্রশ্ন এসেছিল মা বাবা, এটার ব্যাস বাক্য হচ্ছে মা ও বাবা। এবার কেউ যদি তোমার কাছে জিজ্ঞাসা করে যে এটার পূর্বপদ কোনটা, তুমি বলতে পারবা না? অবশ্যই আমরা বলতে পারবো। কেন বলতে পারবো? যে আমরা জানি ব্যাস বাক্যের শুরুতে যেটা থাকে সেটা পূর্বপদ, আর ব্যাস বাক্যের একেবারে শেষে বা পরে যে পদটা থাকে তাকে বলে পরপদ। কি কথা ঠিক আছে না? এবং মনে করে দেখো, আমরা কিন্তু একেবারে শুরুতেই, একেবারে ক্লাসের শুরুতে প্রায় আধা ঘন্টা ধরে এগুলো নিয়ে কথা বলেছিলাম। সমস্ত পদ, সমসমান পদ, ব্যাস বাক্য, পূর্বপদ এবং পরপদ। এবং তোমাদেরকে একটা কথা আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে পুরো সমাজটাই আমরা পড়বো এই পূর্বপদ এবং পরপদ এই কনসেপ্টের উপর বেসিস করে। এবং আমি বলেছিলাম যে তোমরা যাদের কাছে পড়েছো ওনারা খুব ভালো পড়িয়েছেন, বইয়ে সুন্দর করে লেখা আছে। বাট আমার কাছে মনে হয় যে এই পূর্বপদ পরপদের এই কনসেপ্টটা যদি আমাদের ক্লিয়ার থাকে, তাহলে আমরা খুব সহজেই পরীক্ষায় উতরে আসতে পারি এবং খুব সহজে বুঝতে পারি। আসলে আসলে বই পুস্তকে তো সবই লেখা থাকে, কিন্তু একটু শর্টকাটে বোঝাটা প্রয়োজন হয়। বুঝতে পারছো? তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম পূর্বপদ এবং পরপদের কথা। তো ব্যাস বাক্যের পূর্বে যে পদটা থাকে পূর্বপদ, পরে যে পদটা থাকে পরপদ। ক্লিয়ার? এবার তুমি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো, এই ব্যাস বাক্যের একটা পূর্বপদ একটা পরপদ, এখন এখানে উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে কিনা নিজের কাছে নিজে প্রশ্ন করতে হবে। এটা বই পড়ে বোঝা যাবে না। ছোটবেলায় অনেকে জিজ্ঞেস করতো, এই তোর মাকে বেশি ভালো লাগে নাকি বাবাকে বেশি ভালো লাগে? ছোটবেলায় যেহেতু মায়ের সাথে আমাদের বেশি সান্নিধ্য, আমরা বলতাম মা বেশি যত্ন করে, মাকে সবচেয়ে বেশি ভালো লাগে। আর বাঙালি মা মানে তো আসলে কি বলবো, অভাবনীয়। মায়ের সাথে আসলে সন্তানের বন্ধনটা মানে তুলনামূলকভাবে বাবার থেকেও সবসময় বেশি হয়, মানে সংস্পর্শ বেশি, এই জন্যে বন্ধনটাও বেশি আর কি। তো যাই হোক, এখন বাবা থেকেও মাকে হয়তো ভালো লাগতে পারে একজনের বেশি, বা মায়ের থেকেও বাবাকে কারো ভালো লাগতেও পারে। কিন্তু আসলে আমরা কি এই দুইজনকে, একজনকে বাদ দিয়ে আরেকজনকে কল্পনা করতে পারি? কোনোভাবেই না। এবং আমরা এটাও জানি যে আসলে বাবা মা উভয়ে একে অপরের পরিপূরক, একজনকে বাদ দিয়ে আরেকজনকে কোনোভাবেই কল্পনাও করা যায় না। ঠিক কিনা? হ্যাঁ, আমি জানি আমার কথা ঠিক আছে। তাহলে দেখো, ওই যে ছোটবেলায় যে মানুষ বলতো আসলে ওটা বোকার মতো বলা, এখন তো আমরা বলবোই না। আর এ ধরনের প্রসঙ্গ তোলাটাও অবান্তর। কেননা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে আমরা বাবা মার কাছে আমাদের যে ঋণ, সন্তান হিসেবে মনে হয় সারা জীবন ধরে চেষ্টা করেও মানে চুল পরিমাণ এই ঋণ শোধ করা যায় না।
তো আমি একটা রিকোয়েস্ট সবসময় স্টুডেন্টদেরকে করি সুযোগ পেলে, যে তোমরা পৃথিবীতে আর যাই করো না কেন, বাবা মা মনে কষ্ট পায়, তাদের খারাপ লাগতে পারে, এমন কোনো কিছু কখনো করবে না। এবং যদি কোনো না কোনো কারণে বুঝতে পারো যে এনিহাও বাবা বা মায়ের সাথে কোনো কারণে একটু ভুল বোঝাবুঝি বা খারাপ ব্যবহার হয়ে গেছে, একটু পরে যেয়ে সরি বলো। কিন্তু বাঙালির সমস্যা কি, বাঙালি সরি বলতে শেখেনি কখনো, এই হচ্ছে সমস্যা। বাবা মাকে সরি বলাই যায়, এতে সন্তান কখনো ছোট হয় না। তো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা আর যাই করি, যে আমরা বাবা মাকে যেন কোনোদিন কোনো কালেই বিন্দু পরিমাণ কষ্ট না দেয়, ঠিক আছে? এই যে আমরা রমজান মাসে রোজা রাখছি, রোজা রাখার উদ্দেশ্য কি? শুধু কি সারাদিন না খাওয়া? না, রমজান মাসে কিন্তু একটা উদ্দেশ্য আছে, যে তোমার এই সংযমের মাস। আর সংযম মানে কি? তোমার সবকিছুতে সংযম, তোমার কথাবার্তায় সংযম, চিন্তা চেতনায় সংযম, তোমার ভিতরের যে অমানবিকতা রয়েছে সে অমানবিকতাকে মানবিকতায় রূপান্তর করা, সুস্থ স্বাভাবিক সুশৃঙ্খল জীবনযাপনে আনয়ন করা। হ্যাঁ, এটাই হচ্ছে রমজান মাসের কিন্তু মূল শিক্ষা, বুঝতে পেরেছো? অর্থাৎ সঠিক পথে পরিচালিত হওয়া। এখন আমি রমজান মাসে রোজা রাখলাম, তারপরে আবার যা তাই হয়ে গেল, হ্যাঁ, তাহলে কিন্তু আসলে এই রোজা রেখে খুব একটা লাভ হলো বলে আমার মনে হয়। তো আমি ক্লাসে শুধু যেটা বলছিলাম, আমরা রোজা রাখবো, নামাজ কালাম পড়তে হবে, ঈদের সময় ঈদ করতে হবে, আমাকে আবার পড়াশোনাটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। কেননা পড়াশোনা আমার এখন একটা গুরুত্বপূর্ণ কাজ, এটাও করবো, আমরা বাকি সবকিছু করবো। তো যাই হোক, কথাগুলো আসলো বাবা মাকে নিয়ে। আমরা বাবা এবং মা যাই হোক, কোনোদিন কাউকে মনের ভুলেও কোনো কষ্ট দিব না। আর কষ্ট দিয়ে ফেললেও সাথে সাথে কোনো না কোনো কারণে কষ্ট যদি দিয়েও ফেলি, কোনো কথার মাধ্যমে আমাদের কোনো আচরণে, তাদের কাছে যে দুঃখ প্রকাশ করব, ঠিক আছে? ওকে, তাহলে যে সমাসে ঠিক এরকম আমরা বুঝতে পারছি এটা পূর্বপদ, এটা পরপদ, পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থ প্রাধান্য পাবে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো দ্বন্দ্ব সমাস। ক্লিয়ার? যেমন দেখো স্লাইডে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে সোনা রূপা, এখানে সোনা পূর্বপদ, রূপা পরপদ। তো সোনার হয়তোবা দাম বেশি, রূপার একটু দাম কম, তাতে কিছু যায় আসে না। কিন্তু দেখো, সোনা রূপা আমরা দৈনন্দিন জীবনে অহরহ এ ধরনের কথাবার্তাগুলো একসাথেই বলি, একভাবে বলে যায়। হ্যাঁ, সোনা রূপার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এই অর্থাৎ আমরা যখনই ব্যবহার করি না কেন, উভয় পদের অর্থ প্রাধান্য পায় বা গুরুত্ব পায়, এইভাবে কিন্তু আমরা ব্যবহার করি, ঠিক আছে? তো চলো, এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে এক্সাম্পল গুলো, একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো। আসলে দ্বন্দ্ব সমাসে কিন্তু দেখো, পূর্বপদ এবং পরপদ, এখানে কিন্তু উভয় পদের অর্থ কিন্তু দেখো একেবারে সমানভাবে কিন্তু প্রাধান্য পেয়েছে। এবং দ্বন্দ্ব সমাসকে কিন্তু বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়, আমি সেই ভাগগুলোর মাধ্যমে তোমাদেরকে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। দ্বন্দ্ব সমাসকে মূলত এই কয় ভাগে ভাগ করা যায়। তো আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, একেবারে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অলুক দ্বন্দ্ব, তারপরে মিলনার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব এবং বিরোধার্থক দ্বন্দ্ব। আমাদের পরীক্ষার জন্য মূলত এইগুলো বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে এই যে দ্বন্দ্ব সমাসের যে ক্লাসিফিকেশন, এগুলো ইন্টারমিডিয়েট লেভেল অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসিফিকেশন বা এই শ্রেণী বিভাগটা খুব একটা প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? পরীক্ষায় সরাসরি প্রশ্ন আসবে, আমরা উত্তর করব এটা দ্বন্দ্ব সমাস কি না, বা দ্বন্দ্ব সমাস হ্যাঁ কি না, বা এটা কোন সমাস, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের এই যে একটা ক্লাসিফিকেশন বা শ্রেণীকরণ বা বিভাগ রয়েছে, মিলনার্থক দ্বন্দ্ব, সহচর দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, এত নাটক আমার প্রয়োজন নেই, ঠিক আছে? আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল পরীক্ষায় উত্তর করব এটা দ্বন্দ্ব সমাস, জাস্ট এটুকু করলেই হবে। তো তারপরেও দ্বন্দ্ব সমাসের এই যে শ্রেণীবিভাগটা রয়েছে, আমি একটু আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি। মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক বলতে কি বোঝায়? মিলনার্থক বলতে বোঝায় কোন একটা সম্পর্ক, জাস্ট যে কোনো একটা রিলেশন, এটাই হচ্ছে মিলন, তাই না? তো মিলনার্থক দ্বন্দ্ব হচ্ছে সেই দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের মধ্যে একটা সম্পর্ক বা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বলি, বা যে কোনো একটা সম্পর্কে তারা আবদ্ধ। যেমন আমি বললাম দম্পতি, জায়া ও পতি, দম ও পতি মানে স্বামী এবং স্ত্রী। তো যাই হোক, এই যে স্বামী স্ত্রীর মধ্যে এই যে একটা
সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বলছি বা পারস্পরিক একটা সম্পর্কের বন্ধনে তারা আবদ্ধ, এটাকে আমরা বলছি মিলনার্থক দ্বন্দ্ব। জিন পরি, জিনের সাথে দেখবো আমরা যখনই বলি না কেন পরি শব্দটাও জুড়ে দিই। তো যখনই আমরা এরকম বলবো তখন সেটা হয়ে যাবে মিলনার্থক দ্বন্দ্ব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। আচ্ছা, বিপরীতার্থক মানে কি? ছোটবেলা থেকে আমরা বিপরীত শব্দ পড়ছি। যে দ্বন্দ্ব সমাসে পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে এইরকম শব্দ যে দ্বন্দ্ব সমাসে বুঝায় সেটাকে আমরা বলবো বিপরীতার্থক দ্বন্দ্ব। এবং বিপরীত শব্দে কিন্তু যদি একটার বিপরীত আমরা আরেকটা বলি, কিন্তু লক্ষ্য করে দেখবা উভয় পদের অর্থ কিন্তু এক্ষেত্রে প্রাধান্য পায়। যেমন আমি বললাম আয় ব্যয়, তাহলে আয়ের সাথে ব্যয়ের কি একটা সম্পর্ক আছে? আমি বললাম জোয়ার ভাটা, জোয়ারের সাথে কি ভাটার একটা বিপরীতপূর্ণ সম্পর্ক আছে। সত্যর সাথে মিথ্যা বা অসত্যর সম্পর্ক কি? পরস্পর বিপরীতমুখী সম্পর্ক। তাহলে এই যে পরস্পর বিপরীতমুখী একটা সম্পর্ক আছে, এই জন্য এটা বিপরীতার্থক দ্বন্দ্ব। এবং মূল কথা হচ্ছে তুমি বিপরীত শব্দ হোক বা যাই হোক, দিন শেষে কিন্তু দেখো উভয় পদের অর্থ কিন্তু প্রাধান্য পেয়েছে। যেটা দ্বন্দ্ব সমাসের মূল কথা, যে উভয় পদের অর্থ প্রাধান্য পেতে হবে, তা না হলে সেটা দ্বন্দ্ব সমাস হবে না। এরপরে কি? বিরোধার্থক দ্বন্দ্ব। বিরোধার্থক, দেখো বাংলায় সবসময় একটা কথা আমি বলি যে তুমি যদি মূল বাংলা শব্দের অর্থটা ভালোভাবে বুঝতে পারো, তুমি যদি মূল বাংলা শব্দের অর্থটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে দেখা যাবে ওই টপিকটা তুমি খুব ভালোভাবে বুঝবা। যেমন আমি যদি বলি যে বিরোধার্থক দ্বন্দ্ব আমি বুঝবো, তাহলে সবার আগে আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বিরোধার্থক শব্দ বলতে কি বোঝায় বা বিরোধ শব্দটার অর্থ কি। বিরোধ শব্দটার অর্থ হচ্ছে একটার সাথে একটার পরস্পর বিরোধপূর্ণ সম্পর্ক। যেমন তোমরা ছোটবেলা থেকে পড়েছো বাগধারা, দা কুমড়া সম্পর্ক। দা কুমড়া সম্পর্ক কি আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা বাগধারা। এবং বাগধারার মধ্যে কি থাকে আমরা পড়েছি, দা কুমড়া সম্পর্ক মানে পরস্পর বিরোধপূর্ণ সম্পর্ক। স্বর্গ এবং নরক, স্বর্গের সাথে নরকের পরস্পর একটা বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে। ধনীর সাথে দরিদ্রের পরস্পর যে কোনোই হোক একটা বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে। আর এই যে বিরোধপূর্ণ সম্পর্ক রয়েছে, এটাকে আমরা বলছি বিরোধার্থক দ্বন্দ্ব। মূল কথা হচ্ছে যে ভাই, একেবারে সোজা কথা, বিরোধপূর্ণ সম্পর্ক যেটা সেটাই বিরোধার্থক দ্বন্দ্ব। এই শব্দগুলো মনে রাখবা, পরীক্ষা আসলে এখান থেকে আসবে। সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক দ্বন্দ্ব এটা না, এক্সাম্পল গুলো ভুল হচ্ছে, এক্সাম্পল বা সহচর দ্বন্দ্ব, এই সোজা কথা, দেখা শোনা, দোয়াত কলম, অর্থাৎ একটা শব্দের সাথে আর একটা শব্দ কেমন জানি একেবারে সহচরের মতো। সহদর মানে কি? সহদর মানে হচ্ছে আপন ভাই, আর সহচর মানে হচ্ছে একই। দেখবা বাঙালিরা দৈনন্দিন জীবনে চলার পথে ঠিক এ ধরনের অহরহ শব্দ আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। হ্যাঁ, যে একটা শব্দের সাথে আমাদের অটোমেটিক ভাবে আরেকটা শব্দ চলে আসে, দেখা শোনা, বুঝে শুনে। তো একটা শব্দের সাথে যখন আমরা দেখব যে পারস্পরিক ঠিক একটা শব্দ এভাবে চলে আসছে, তখন সেটা সহচর দ্বন্দ্ব হবে। আর পরীক্ষার জন্য এটা আসলে কোনোভাবেই গুরুত্বপূর্ণ নয়। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। পরীক্ষার জন্য এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যেহেতু গুরুত্বপূর্ণ, সেহেতু আমি এটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে এটা একটু বুঝবা। ঠিক আছে, থ্যাংক ইউ। অলুক দ্বন্দ্ব, তো অলুক শব্দটা যদি আমরা অর্থ বুঝি, তাহলে অলুক দ্বন্দ্ব আমরা অটোমেটিক ভাবে বুঝতে পারি। অলুক শব্দটার অর্থ হচ্ছে অলুক, এই শব্দটার অর্থ হচ্ছে নয় লোপ। খুব মনোযোগ দিয়ে বোঝো, বই পড়ে কিন্তু বুঝতে কনফিউজড হয়ে যাবা। পুরো দ্বন্দ্ব সমাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। অ্যাডমিশন টেস্টে এখান থেকে অনেকবার প্রশ্ন আসতে দেখা গেছে, সুতরাং এটা মনোযোগ দিয়ে বুঝতে হবে।
অলুক মানে হচ্ছে নয় লোপ। নয় লোপ মানে কি? যা কমে না, যা কি হয় না, কমে না। যেমন মূল শব্দ ছিল, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে ভাইয়া, মূল শব্দ ছিল কোলে, ব্যাস বাক্যেও কোলে। মূল শব্দ ছিল পিঠে, ব্যাস বাক্যেও পিঠে। তাহলে দেখো তো, মূল শব্দ এবং ব্যাস বাক্যের মধ্যে কোনো কিছু লোপ পেয়েছে? কোনো কিছু কমেছে? যা ছিল তাই হয়েছে। এই জন্য আমরা এটাকে বলছি অলুক দ্বন্দ্ব সমাস। আমি বললাম জলে স্থলে, মূল শব্দ ছিল জলে, ব্যাস বাক্যেও জলে। মূল শব্দ ছিল স্থলে, ব্যাস বাক্যেও। তারপরে বললাম হাতে পায়ে, মূল শব্দ ছিল হাতে, ব্যাস বাক্যেও ছিল হাতে। মূল শব্দ ছিল পায়ে, ব্যাস বাক্যেও পায়ে। অর্থাৎ অর্থাৎ মূল শব্দ এবং ব্যাস বাক্যের মধ্যে কোনো প্রকার পরিবর্তন হয়। দাদা একটু দাঁড়ান। ওকে, আমার মনে হয় আপনারা এখন কথা শুনতে পাচ্ছেন। তো কি বলছিলাম, অলুক দ্বন্দ্ব, আমরা কমেন্ট বক্সে একটু অন করে দিচ্ছি, আমরা এখনই চলে যাব দ্বন্দ্ব সমাসের প্র্যাকটিসে। তো যেটা বলছিলাম, কি বলছিলাম, মূল শব্দে যা, ব্যাস বাক্যেও তাই, এবং কোনো প্রকার কোনো কিছু যেখানে লোপ পাবে না, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। মূল শব্দ ছিল জলে, ব্যাস বাক্যেও জলে। মূল শব্দ ছিল স্থলে, ব্যাস বাক্যেও জলে স্থলে। মূল শব্দ ছিল হাতে, ব্যাস বাক্য হাতে। মূল শব্দ ছিল পায়ে, ব্যাস বাক্য পায়ে। অর্থাৎ কোনোভাবেই কোনো প্রকার কোনো কিছুর লোপ পাবে না। অর্থাৎ সোজা কথায় যদি বলি, অলুক দ্বন্দ্ব সমাসে কোনো কিছু হ্রাস পায় না বা কোনো কিছু কমে না, সেটাই অলুক দ্বন্দ্ব সমাস। অলুক জিনিসটা বুঝে নাও, এটা আমাদের তৎপুরুষেও কাজে লাগবে, ওখানেও যা এখানেও তাই। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এখন তোমাদেরকে আমি একটা শর্টকাট বলে দিচ্ছি, শর্টকাটটা মনে রাখো, সুন্দর করে শর্টকাটটা মনে রাখবা। মনে রাখবা, দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের মাঝে ও এবং এবং মাঝে মাঝে হাইফেন দেখা যায়। লিখে রাখো খাতায় সুন্দর করে, এটা শর্টকাট আমার পক্ষ থেকে। দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যের মাঝে ও এবং হাইফেন থাকে, ব্যাস বাক্যের মাঝে থাকবে। মনে থাকবে কথাটা, এই কথাটা মনে রাখবা। যতগুলো দ্বন্দ্ব সমাস করবা, দেখবা ওর মাঝে ও থাকবে, না হয় এবং থাকবে, অথবা হাইফেন থাকবে। ঠিক আছে, যে কোনো একটা থাকবে। ওকে, তো আমরা তাহলে চলো, আমরা আস্তে আস্তে দ্বন্দ্ব সমাসের উপর ভিত্তি করে, এতক্ষণ যেহেতু দ্বন্দ্ব সমাস নিয়ে বেশ কথাবার্তা বলে ফেললাম, এবার তাহলে চলো আমরা এই দ্বন্দ্ব সমাসের উপর ভিত্তি করে এইচএসসি পরীক্ষায় এসেছে বেশ কিছু প্রশ্ন, একটু সমাধান করে আসি। ডোন্ট ওয়ারি, আমি কোশ্চেন বা কনফিউশন থাকতে পারে, এগুলো সমাধান করব। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। এখন চলো আগে আমরা কোশ্চেনগুলো সলভ করে আসি। প্রথম প্রশ্ন, ওহি নকুল কোন সমাস? সবাই উত্তর করবা প্লিজ। সুভানা, আপনার প্রশ্ন পরে, আপনি এই প্রশ্ন উত্তর আগে করেন। মাথার মধ্যে অনেক সময় অনেক জিনিস উল্টাপাল্টা গিজ 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 করে, ওই চিন্তা পরে। মা বাবা অলুক দ্বন্দ্ব ওই নাটক পরে, মা বাবা যে দ্বন্দ্ব সমাস এইটা আগে বুঝতে হবে। ঠিক আছে, আমি আগে বুঝে নিয়েছি এটা দ্বন্দ্ব সমাস, অলুক দ্বন্দ্ব অনেক পরের জিনিস।
ঠিক আছে ভাইয়া, আগে প্রশ্নটা উত্তর করি। ওহি নকুল, আমি কিন্তু ক্লাসের এক ফাঁকে বলেছি, আর একবার বলছি, এইচএসসি পরীক্ষায় সাপোজ ওহি নকুল এইটা বিরোধার্থক দ্বন্দ্ব, এটা এইচএসসি পরীক্ষায় উত্তর করার প্রয়োজন নাই। তুমি অন্তত এইচএসসি পরীক্ষায় উত্তর করে আসবা এটা দ্বন্দ্ব সমাস। আমি কি তোমাদেরকে ভাই কথাটা বোঝাতে পেরেছি? দ্বন্দ্ব সমাসের যে শ্রেণীবিভাগ আমরা দেখলাম, এই শ্রেণীবিভাগ পরীক্ষায় উত্তর না করলেও চলবে, কিন্তু পরীক্ষায় উত্তর করে আসতে হবে এইটা দ্বন্দ্ব সমাস। কেন দ্বন্দ্ব সমাস? ওহি মানে কি? ওহি মানে সাপ, আর নকুল মানে বেজি। সাপের সাথে বেজির সবসময় একটা বিরোধপূর্ণ সম্পর্ক, এই জন্য ওটা বিরোধার্থক দ্বন্দ্ব। কিন্তু এই দুটোর মধ্যে যখন আমরা বাগধারা পড়তে যাব তখনই আমরা বুঝবো যে ওহি নকুল সম্পর্ক মানে পরস্পর বিরোধপূর্ণ সম্পর্ক, এবং পরস্পর উভয় পদের অর্থে এখানে প্রাধান্য পায়। দ্যাটস ওয়াই এটা দ্বন্দ্ব সমাস। আরেকটা কথা একটু বলে রাখি আপনাদেরকে, আপনারা তো অনেক জিনিয়াস, দ্বন্দ্ব সমাসে কিন্তু আপনারা বানানটাও ভুল করবেন, বানানের দিকে তাকাবেন। প্রথম দয়ের নিচে ব, পরবর্তী দয়ের নিচেও ব, অর্থাৎ দুইটাই বফলা থাকবে। বানান কিন্তু অনেকেই ভুল করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সবাই অ্যান্সার করবেন প্লিজ। সবাই অ্যান্সার করতে হবে। আমরা সবাই জানি জোয়ারের বিপরীত শব্দ ভাটা। এইবার মনে করে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে জোয়ার ভাটা এটা কোন ধরনের দ্বন্দ্ব সমাস, দেখি উত্তর করতে পারো কিনা। দেখো ভাই, এত সহজ জিনিসে পড়া লাগে না, এমনি পারা যায়। আমি সবসময় তোমাদের একটা কথা বলি, কমন সেন্স ভালো রাখলে পরীক্ষা উত্তর করা যায়, কমন সেন্স ঠিক রাখতে হবে। থ্যাংক ইউ ইসরাত, সবার আগে ইসরাত অ্যান্সার করেছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সবাই বলতো যে পরীক্ষায় মনে করো ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে আগামী বছর প্রশ্ন আসছে জোয়ার ভাটা এটা কোন দ্বন্দ্ব সমাস? তেজুতি, ফারহানা, ফারিহা, লামিয়া, মিম, আয়েশা, থ্যাংক ইউ ভাইয়া, মিষ্টি, কি একজনের নাম ডিএমসি কি একটা উল্টা পাল্টা নাম রাখছো, শ্রাবন্তী থ্যাংক ইউ, মিমি থ্যাংক ইউ, সুভানা থ্যাংক ইউ, সুস্মিতা থ্যাংকস। সবাই অ্যান্সার করতে পেরেছো? আর সবার নাম বলতে পারছি না। এই যে দেখো, জোয়ার ভাটা, জোয়ারের বিপরীত শব্দ ভাটা, সুতরাং এটা বিরোধপূর্ণ সম্পর্ক, বিরোধপূর্ণ না বিপরীত সম্পর্ক হয়ে গেল, বিপরীতার্থক দ্বন্দ্ব। আমি সবসময় একটা কথা বলি ভাই, এগুলো সহজ জিনিস, একটু নিজের কমন সেন্স অ্যাপ্লাই করো, দেখবা পরীক্ষা অ্যান্সার করতে পারছো। উত্তরোত্তর কোন সমাস? আমরা দ্বন্দ্ব সমাস পড়ছি, তার মানে এটা দ্বন্দ্ব সমাস। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সবাই অ্যান্সার করো প্লিজ। সবাই অ্যান্সার করি প্লিজ। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অনেকে বলছে ক্লাসের মাঝখানে ব্রেক দিয়েন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রমজান মাস, আমি বুঝতে পারছি অনেকের কষ্ট হয়ে যাচ্ছে। আমরা ক্লাসের মাঝখানে 5 মিনিটের ছোট্ট একটা ব্রেক নিব, ঠিক আছে, জাস্ট 5 মিনিট। নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? আমরা, এটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটা আমি তোমাদেরকে পড়াইনি আজকে, জাস্ট এখন বলে দিচ্ছি। আমি, তুমি ও সে সমান আমরা। ঠিক আছে, এটাকে বলা হয় কি বহুপদী দ্বন্দ্ব, অর্থাৎ বেশ কয়েকটা পদ মিলে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বহুপদী দ্বন্দ্ব বলে। এটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, এই জন্য আমি ডিসকাস করিনি, জাস্ট এখন দেখিয়ে দিলাম। আজকাল কোন সমাস? সবাই অ্যান্সার করবো প্লিজ। একজন খেতে খেতে ক্লাস করছে, সুকুমার, বাহ, এ কোন ধরনের কথা ভাই? রমজান মাসে খাওয়া দাওয়ার কথা বলতেছো কেন?
তুমি খেয়ে নাও, সমস্যা নেই। সুকুমার, শুধু খাইলে হবে না, পড়াশোনা করতে হবে কিন্তু, ঠিক আছে? থ্যাংক ইউ। সবার উত্তর মোটামুটি কারেক্ট হয়েছে। আজকাল দ্বন্দ্ব সমাস, আজ ও কাল সমান দ্বন্দ্ব সমাস। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সবাই উত্তর করবো আমরা। থ্যাংক ইউ। দেখো, এই প্রশ্ন কিভাবে উত্তর করতে হয় আমি ধরে নিচ্ছি আমি এটা পারি না, কিন্তু ওই যে ভাইয়া যে শর্টকাট শিখাই দিয়েছে, কমন সেন্স। আমি বারবার একটা কথা বলি যে কমন সেন্স ভালো থাকলে পরীক্ষায় অর্ধেক পড়েও পরীক্ষায় ভালো করা যায়। এই প্রশ্নটা একটা মনে করো ভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, কিন্তু ওই যে আমি তোমাদের একটা শর্টকাট শিখাই দিছি কি, ব্যাস বাক্যের মাঝখানে ও এবং আর হচ্ছে হাইফেন থাকবে। দেখো তো এটার তিনটার মধ্যে কোথায় হাইফেন আছে? গ নাম্বারে হাইফেন আছে, তার মানে এটা দ্বন্দ্ব সমাস। শর্টকাট, এর থেকেও শর্টকাট আর তো কিছু নাই রে ভাই। পরবর্তী প্রশ্ন, আসা যাওয়া কোন সমাস? সবাই জানে আসা যাওয়া দ্বন্দ্ব সমাস। কিভাবে বুঝলাম? মাঝখানে হাইফেন। আসা যাওয়ার পথের মাঝে নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? সবাই অ্যান্সার করবো। শামীম আক্তার বললো শর্টকাট করেছি, থ্যাংক ইউ। এই যে একজন বলছে কমন সেন্স দিয়ে বাংলা ইংরেজিতে ভালো করা যায়, সায়েন্সের সাবজেক্টে না। বাবা, আহ হয়তো সব ক্ষেত্রে না, কিন্তু অনেক ক্ষেত্রে কমন সেন্স অনেক কাজে লাগে, বুঝতে পারছো? বিশেষ করে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে বুঝবা, কমন সেন্স ভালো না থাকলে অ্যাডমিশনে ভালো করা যায় না। কেননা তুমি যতই পড়ে যাও, তোমাদের আজকে একটা কথা বলে রাখি, অ্যাডমিশন টেস্টে 3/1 প্রশ্ন পরীক্ষার হলে ইনস্ট্যান্ট বসে অ্যান্সার করতে হয় মিনিমাম। কমন সেন্স ভালো না থাকলে ওই 1/ভাগে সবাই ধরা খায়। কেননা সবসময় তোমার মন মতো প্রশ্ন পরীক্ষার হলে হবে না। ঠিক আছে, ওকে। তো কুশীলব, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আমরা ক্লাসের শুরুতে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তো যাই হোক, মূল কথা হচ্ছে আমরা এখন মোটামুটি ভাবে দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করে ফেলেছি, এবং তোমরা এখন একটু কমেন্ট বক্সে জানাও তো, এই যে দ্বন্দ্ব সমাস নিয়ে এতক্ষণ বক বক ফক ফক করলাম, দ্বন্দ্ব সময় সবাই বুঝতে পেরেছো কিনা? খালেদ হাসান, থ্যাংক ইউ। তন্ময় বলছে একটা গান শোনান, খালেদ বলছে একটা গান শোনান। আরে বাবা রে, কি বলে ছেলেরা! আগে রমজান মাস শেষ হোক, আমাদের কোয়ার্টার শেষ হোক, ক্লাসের শেষে যে আমরা একদিন সবাই মিলে একটা সাংস্কৃতিক সন্ধ্যা করব, ঠিক আছে? এখন না, আগে আমাদের এই কঠিন কঠিন হাই ভোল্টেজের টপিক গুলো শেষ হোক। সমাজ যে সবাই বলে এত কঠিন, এখন তোমরা বলো, এই যে দ্বন্দ্ব সমাস পড়লাম, এটা সহজ না কঠিন? একেবারে সহজ, তাই তো? এই যে একজন বলছে গজল শোনা না, আরে গজল আমি পারি রে ভাই, তুমি ভাবতেছো আমি গজল পারি না? আমি সবই পারি টুকটাক। থ্যাংক ইউ ভেরি মাচ। তো যেহেতু দ্বন্দ্ব সমাস আমরা বুঝতে পেরেছি, আমরা এখন চলে যাব তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের মধ্যে আমরা ছোট 5 মিনিট একটা ব্রেক নিব, ঠিক আছে? হ্যাঁ, আমরা কি 5 মিনিটের ছোট একটা ব্রেক নিব? তোমরা কি বলো? তোমরা যেটা বলবা ওটাই। না, আজকে প্রথম রোজা তো আমি এই জন্য ভাবলাম যে ক্লাসের মাঝখানে 5 মিনিটের ছোট একটা ব্রেক নিই, কেননা আহ একটু কষ্ট হয়ে যায় প্রথম রমজানে। আমি যদিও বক বক করছি, কিন্তু তোমাদের শুনতেও তো কষ্ট হয় নাকি? ওকে, একজন বলছে 10 মিনিটস, না রে ভাই, সর্বোচ্চ 5 মিনিটে ব্রেক নিতে পারি আমরা, তাও এখনো শিওর না। ওকে, তো আমি এখন এই মুহূর্তে আবার কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি।
আমরা আবার যথারীতি মূল ক্লাসে প্রবেশ করছি। ওকে, তো তৎপুরুষ সমাস কাকে বলে, কয় প্রকার, কি কি, আমরা ওই আলোচনায় পরে যাব। আমাদের মূল আলোচনা যেটা, মূল কথা, খুব মনোযোগ দিয়ে শোনো। তৎপুরুষ সমাস কিন্তু সবাই বলে বেশ কঠিন। আমরা সর্বোচ্চ 20 মিনিটে তৎপুরুষ সমাসটা কনসেপ্ট ক্লিয়ার করে ফেলব। ঠিক আছে, সর্বোচ্চ 20 মিনিট আমরা এটা আলোচনা করব। আর তার জন্য কি করতে হবে, পূর্ণ মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। একেবারে সোজা কথা, বইয়ের কোনো নাটক আমাদের মনে রাখার দরকার নেই। আমরা আমাদের মতোই পড়বো, আমরা আমাদের মতোই মনে রাখবো। ঠিক আছে, আর ভাইয়ার সবচেয়ে বড় শর্টকাট কথা কি ছিল, পূর্বপদ পরপদ, মনে আছে? বারবার একই কথা বলছি, সেই প্রথম ক্লাসে বলেছি, আজকের ক্লাসেও দ্বন্দ্ব সমাস, পূর্বপদ পরপদ নিয়ে ডিসকাস করলাম। একই কথা এখন প্রযোজ্য। আমরা সবসময় মনে রাখবো, তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে। আবার বলছি, তৎপুরুষ সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পাবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে। এখন এতদিন আলোচনা করে কেউ যদি বলে যে ভাই পরপদ আমি চিনি না, বুঝি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি তোমরা কম বেশি সবাই পরপদ বোঝো। ব্যাস বাক্যের একেবারে শেষে বা পরে যে পদটা থাকে সেটা হচ্ছে পরপদ। এখন তোমাকে তৎপুরুষ সমাস বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে যে যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় এবং পূর্বপদে বিভক্তি লোপ পায়। কথা হচ্ছে দুইটা, পরপদের অর্থ প্রাধান্য পায় প্লাস, খাতা সুন্দর করে নোট করে রাখো, পূর্বপদে বিভক্তি থাকে। এই দুইটা জিনিস যদি তুমি বুঝতে পারো তাহলে তৎপুরুষ সমাস বুঝবে। এখন যদি তুমি আমাকে বলো যে ভাই আমি তো বিভক্তি চিনি না, তাহলে মুই কি করবো, তাহলে আমার আর কিছু করার নাই। তোমাদের জন্য একটাই কথা থাকবে, বিভক্তিটা সুন্দর করে একেবারে ঠোঁটস্থ করে রাখবা। তোমার যদি বিভক্তি পড়া না থাকে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি পরীক্ষায় তৎপুরুষ সমাস থেকে উত্তর করা 50-50 চান্স তোমার থাকবে। কেননা বিভক্তিগুলো জেনে রাখতে হবে। ক্লাস 8-9 থেকে এ পর্যন্ত একাধিকবার কারক এবং বিভক্তি পড়া হয়েছে। আমরা মনে রাখবো ওই কারক বিভক্তি পড়ার সময় বিভক্তি যা যা পড়েছিলাম ওইটাই বিভক্তি মনে রাখতে হবে। একটু পরে দেখিয়ে দিব বিভক্তিগুলো কি এবং কেন গুরুত্বপূর্ণ। আপাতত আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, এইটা আগে আমরা বুঝবো। যেমন সোজা কথা, দুঃখ প্রাপ্ত, এখানে এটা পূর্বপদ, এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না। প্রাপ্ত, এটা পরপদ। তোমাদের কারো কি এইটা নিয়ে কনফিউশন আছে কিনা? আমি জানি এইটা নিয়ে তোমাদের কনফিউশন থাকার কথা না। তাহলে পূর্বপদেই পরপদেই। এখন তোমাকে বুঝতে হবে যে পরপদের অর্থ প্রাধান্য কেন পেয়েছে। এখন তোমাকে কেউ, সব বাদ, কেউ তোমাকে প্রশ্ন করলো, আচ্ছা বলতো এখানে এই দুঃখকে বেশি প্রাধান্য পেয়েছে নাকি প্রাপ্ত এই শব্দটা বেশি প্রাধান্য পেয়েছে? এটা তো ভাই তোমাকে একটু বুঝতে হবে। এইটা কোনো টিচারের কাছে পড়েও বুঝবে না, কোনো বই পড়েও বুঝবে না, এটা কমন সেন্সের বিষয়। বারবার বলছি কমন সেন্স। আগে তো প্রাপ্ত, তারপরে সেটা দুঃখকে প্রাপ্ত নাকি সুখকে প্রাপ্ত পরের ব্যাপার। আগে তো মৃত্যু,
তারপরে সেটা অকালে মৃত্যু নাকি কালে বা সময় মতো মৃত্যু? আগে তো রাজা, তারপরে সে পথের রাজা নাকি পথের রাজা না, পরের ব্যাপার। আগে তো ভুলাবো, তারপরে ছেলেকে ভুলাবো নাকি মেয়েকে ভুলাবো, সেটা পরের ব্যাপার। খুব সোজা কথা। ইটস এ ম্যাটার অফ কমন সেন্স, অ্যান্ড কমন সেন্স ইজ এ সেন্স হুইচ ইজ ভেরি আনকমন টু অল। কমন সেন্স ভালো না থাকলে, বারবার বলি, পরীক্ষা ভালো করা কঠিন। সবগুলো পরপদের অর্থই দেখো কোনো না কোনো ভাবে প্রাধান্য পেয়েছে। আর যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস। আমি একটুখানি কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি। ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা একটু বলেন তো, আমি এতক্ষণ ধরে তৎপুরুষ সমাস যেটুকু বুঝালাম আপনারা কি বুঝতে পেরেছেন? সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করো তো ভাইরা। সবাই বুঝতে পারছো? আমি এত চাপ দিলাম, কাজ হলো না, আপনার এক চাপে রাখবো। অনেক কমেন্ট আসে বলে মনে হ্যাং হয়ে যায় মাঝে মাঝে। থ্যাংক ইউ। সবাই একটু ফ্র্যাঙ্কলি বলো তো, তৎপুরুষ সমাসের বেসিক জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা? সবাই একটু বলো যে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, এটা বুঝতে পেরেছো কিনা? এবং পূর্বপদে যে বিভক্তি থাকে ওটা আমরা পরে যাচ্ছি। আগে বলো যে পরপদের অর্থ প্রাধান্য থাকে, এটা বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকে ব্রেকের কথা বলছে, ভাই ব্রেক দিচ্ছি, আর 2 মিনিট পরে ব্রেক দিচ্ছি, ডোন্ট ওয়ারি। তো যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, এবং কমেন্ট বক্সটা আমরা অফ করে দিচ্ছি, পূর্বপদে বিভক্তি থাকে। পূর্বপদে বিভক্তি কি? এই যে দেখো, পূর্বপদে সবগুলো বিভক্তি। পূর্বপদে বিভক্তি কিভাবে? এই যে দুঃখকে, এই কে একটা বিভক্তি, ছেলেকে এই একটা বিভক্তি, পথে র এই একটা বিভক্তি, অকালে এ এই একটা বিভক্তি। বিভক্তিগুলো মনে রাখতে হবে। আমি একবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি বিভক্তিগুলো। প্রথমা বিভক্তি সবাই জানে, এ অ এইসব। এ না, অ। দ্বিতীয় বিভক্তি কে রে এরে। তৃতীয় বিভক্তি হচ্ছে হইতে থেকে চেয়ে, সরি ভুল হচ্ছে, দ্বিতীয় বিভক্তি কে রে এরে। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়ে কর্তৃক। চতুর্থ বিভক্তি ওই একই কে রে এরে। পঞ্চমী হচ্ছে হইতে থেকে চেয়ে। ষষ্ঠী বিভক্তি র এর। সপ্তমী হচ্ছে এ ইয় তে। একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি, আপাতত বিভক্তিগুলো আমি স্মরণ করিয়ে দিলাম। ওকে, তো আমরা বিভক্তি দেখলাম, তৎপুরুষ সমাসে পরপদের অর্থে প্রাধান্য পায় সেটা দেখলাম। এবার চলো তাহলে আমরা আস্তে আস্তে তৎপুরুষ সমাসে প্রবেশ করি। দেখো, তৎপুরুষ সমাসের এই যে দ্বিতীয় তৎপুরুষ কাকে বলে, কয় প্রকার, কি কি, এসব নাটক কিছু মনে রাখার দরকার নেই, এ লাইফে কোনো কাজে লাগবে না। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তুমি এই 3টে এক্সাম্পল দিয়ে বোঝো যে পরপদের অর্থ প্রাধান্য পায়, এইটা বুঝতে পারছো কিনা। বই পড়া, এটার ব্যাস বাক্য হচ্ছে বইকে পড়া। পড়া হচ্ছে পরপদ, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। চরণাশ্রিত, চরণকে আশ্রিত। চরণ মানে কি? তোমার চরণে আমার ঠাই যেন হয়। এখানে চরণ মানে তোমার পায়ের নিচে। এখানে পায়ের নিচে মানে মানুষের পায়ের নিচে আশ্রয় তা না, এখানে যেন তোমার কাছে আমার ঠাই হয়, আশ্রয় হয়, এটাই বলা হয়। তাহলে দেখো, আগে তো আশ্রয়, আগে তো পড়া, আগে তো কুড়ানো, তারপরে সেটা আমকে কুড়াবো নাকি জামকে কুড়াবো পরের ব্যাপার। নাকি? একটা মিনিট। তো আগে পরপদের অর্থ প্রাধান্য, এবং দেখো পূর্বপদে, পূর্বপদে কি হয়েছে ছোট্ট ছোট্ট ভাইরা, লক্ষ্য করে দেখো তো, কে বিভক্তি, কে বিভক্তি, কে বিভক্তি যুক্ত হয়েছে।
আচ্ছা ঠিক আছে ভাইরা। তো আমার মনে হয় আমরা সবাই কম বেশি বুঝতে পেরেছি। তোমরা ৫টা মিনিট জাস্ট যেহেতু আমি বুঝতে পারছি আজকে একেবারেই রোজার ১ম দিন। অনেকে অনেকভাবে টায়ার্ড হয়ে গেছো। ক্লাস করতে অনেকের অনেক কষ্ট হচ্ছে। তো আমরা ছোট্ট করে ৫ মিনিটের একটা বিরতি নিচ্ছি। ঠিক ৫ মিনিট পরে আমরা ক্লাসে আবার জয়েন করব। ১ মিনিটও বেশি হবে না আশা করছি। ঠিক ৫ মিনিট, হ্যাঁ? থ্যাংক ইউ। আর নিজেরা একটু গবেষণা করো যে বুঝতে পেরেছো কিনা। থ্যাংক ইউ। ওকে।
ওকে, তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা 5 মিনিটের ছোট একটা ব্রেক দিয়েছিলাম, 5 মিনিট ওভার হয়ে গেছে। চলো আস্তে আস্তে শুরু করি। হ্যাঁ, তো তৎপুরুষ সমাসের কথা কি ছিল? কমেন্ট বক্সটা একটু অফ করে রাখি। তৎপুরুষ সমাসের কথা কি ছিল আরেকবার শেষ করছি। পরপদের অর্থ প্রাধান্য পাবে, পূর্বপদে বিভক্তি থাকবে, শেষ। একইভাবে তৃতীয়া তৎপুরুষ, এই যে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, পূর্বপদে কি হয়েছে? পূর্বপদে হয়েছে হচ্ছে তৃতীয়া বিভক্তি। পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, পূর্বপদে বিভক্তি লোপ পেয়েছে। যখন এরকম হবে তখনই সেটা কি হবে? তৃতীয়া তৎপুরুষ সমাস। মূল কথা হচ্ছে ভাই, তোমাকে এই বিভক্তিগুলো জানতে হবে। তুমি যদি এই বিভক্তিগুলো না জানো, যে দ্বারা দিয়া কর্তৃক এটা হচ্ছে তৃতীয়া বিভক্তি, তাহলে তুমি কোনোভাবেই এইটা যে তৃতীয়া তৎপুরুষ তোমার পক্ষে উত্তর করা কঠিন হয়ে যাবে। বুঝতে পেরেছ? এই জন্য আমি শুরুতেই বলছি, শুরুতে একটা কথা বলে নিছি যে আমি কি বলছি, আমি একেবারে শুরুতে বলে নিছি যে ভাই বিভক্তিগুলো একটু ভালোভাবে জানতে হবে। বিভক্তি না জানলে কোনোভাবেই অন্তত এই বিভক্তি রিলেটেড তৎপুরুষ সমাসগুলো অ্যান্সার করা যাবে। ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল ছিল, এক্সাম্পলটা ভুল ছিল, আমি একেবারে কেটে দিলাম, কারণ এখন এইভাবে কাটা ছাড়া আর কোনো উপায় নাই। তো বিভক্তিগুলো আমি জানলাম পরপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে আমি সহজে বলে দিব ওটা ওই তৎপুরুষ সমাস। ক্লিয়ার? থ্যাংক ইউ। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাসটা একটুখানি বিভ্রান্তিকর, একটুখানি অস্বস্তিকর, এই জন্য আমি শর্টকাট এটা বুঝিয়ে দিচ্ছি। এটা কেন অস্বস্তিকর সেটা প্রথমে বলি। দেখো, দ্বিতীয়া বিভক্তি যেগুলো, চতুর্থী বিভক্তি ঠিক সেগুলো। এখন ছেলে মেয়ের কাছে একটা প্রশ্ন জাগে যে ভাইয়া, দ্বিতীয়া বিভক্তি যা, চতুর্থী বিভক্তি ঠিক তাই, তাহলে আমি পরীক্ষার হলে প্রশ্ন আসলে দ্বিতীয়া তৎপুরুষ আনসার করব নাকি চতুর্থী তৎপুরুষ এইটা আনসার করব? এই ধরনের কনফিউশন যাতে না থাকে এই জন্য চতুর্থী তৎপুরুষটা আমি বুঝিয়ে দিচ্ছি খুব শর্টকাটে, খুব সুন্দর করে বুঝবা। শোনো, আমার ব্যক্তিগত শর্টকাট হচ্ছে 99% ক্ষেত্রে দ্বিতীয়া তৎপুরুষ হবে, আর 1% ক্ষেত্রে হবে হচ্ছে চতুর্থী তৎপুরুষ। এবং সেটা কখন? যদি কোনো শব্দ দেখে বোঝো যে ওই শব্দ দ্বারা সত্য ত্যাগ বা নিঃস্বার্থভাবে কোনো কিছু ত্যাগ করা বোঝায়, তখন সেটাই হবে হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই, এগুলো বারবার বলা যাবে না, মানে বলার সময় হবে না, এই জন্য একবারে মনোযোগ দিয়ে শুনতে হয়। যদি কোনো শব্দ, যেমন গুরু ভক্তি, তো গুরুকে যখন আমরা ভক্তি করি তখন কি আমরা কোনো স্বার্থের কথা চিন্তা করে ভক্তি করি? আমরা যখন রাস্তায় চলার পথে কোনো ভিখারিকে ভিক্ষা দেই, তখন কি আমি কোনো স্বার্থ বা কোনো উদ্দেশ্যে তাকে ভিক্ষা দেই? আমি কিন্তু একেবারে নিঃস্বার্থভাবে ত্যাগ করে দিই। আমার যে সত্য আছে, অর্থাৎ আমার যে নিঃস্বার্থভাবে আমি কিন্তু পুরোটাই ত্যাগ করে দিচ্ছি। তাহলে যদি কোনো শব্দ আমি এরকম দেখি যে শব্দ দ্বারা নিঃস্বার্থভাবে কোনো কিছু ত্যাগ করা হয়েছে, তখন আমরা সেটা মনে রাখবো, সেটা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। এবং এই ধরনের সমাসে যদি কখনো এরকম কে রে এরে এই ধরনের বিভক্তি চলে আসে, যদিও কে রে এরে এটা দ্বিতীয়া বিভক্তি, কিন্তু যেহেতু গুরু ভক্তি একেবারে নিঃস্বার্থভাবে ত্যাগ করা হচ্ছে, গুরুকে ভক্তি করা হচ্ছে নিঃস্বার্থভাবে, এই জন্য এটা হয়ে যাচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী বিভক্তি বা চতুর্থী বিভক্তি কে রে এরে এবং শব্দটা নিঃস্বার্থভাবে ত্যাগ করেছি, শব্দটা দ্বারা বোঝাচ্ছে, দ্যাটস আমরা এটাকে বলছি চতুর্থী তৎপুরুষ সমাস। কিন্তু পরীক্ষার হলে যদি এরকম কোনো শব্দ আসে যে শব্দের নিঃস্বার্থভাবে কোনো কিছু ত্যাগ করা নেই, আমরা আরেকবার দ্বিতীয় তৎপুরুষের উদাহরণগুলো দেখে আসি। দেখো দ্বিতীয় তৎপুরুষে এখানে যে শব্দগুলো আছে একটাও কিন্তু নিঃস্বার্থভাবে ত্যাগ করা নয়।
এই জন্য শব্দগুলো সব হয়েছে দ্বিতীয়া তৎপুরুষ। আশা করছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তোমরা বাসায় একটু সময় দিও, বাসায় সময় দিলে দেখবা আরো ক্লিয়ার হয়ে গেছে। আমরা যদি হতে থেকে সে আমরা যদি জানি এগুলো পঞ্চমী বিভক্তি, এই যে এখানে লেখা আছে, এগুলো যদি আমরা জানি তাহলে আমরা মনে রাখবো পূর্বপদের সাথে পঞ্চমী বিভক্তি রয়েছে এবং পরপদে কি রয়েছে, পরপদে অর্থ প্রাধান্য পেয়েছে। তাহলে আমরা বুঝবো এটা পঞ্চমী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ কি? প্রথম কথা, পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে। দেখো একটা কথা, সোজা কথা রে ভাই, তোমাকে এই জিনিসটা বুঝতে হবে যে পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, তাহলে দেখবা 90% বোঝা হয়ে গেছে। আর বাকি 10% কি? তোমাকে শুধু এটা জানতে হবে, কি জানতে হবে? র এর, র এর এটা হচ্ছে কি? ষষ্ঠী বিভক্তি। আর ষষ্ঠী বিভক্তি যেখানে, সেটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। দেখছো কত সহজ? থ্যাংক ইউ। পরবর্তী সপ্তমী বিভক্তি। পরপদের অর্থ প্রাধান্য, পূর্বপদে এ ইয়তে বা এ অন্তস্থিয়তে আছে, অকালে জ্ঞানে বনে ভোজনে, শেষ। সপ্তমী তৎপুরুষ সমাস। ক্লিয়ার? অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে এবং পূর্বপদে সপ্তমী বিভক্তি যুক্ত হয়ে গেছে সপ্তমী তৎপুরুষ সমাস। ক্লিয়ার? থ্যাঙ্কস আ লট। এরপরে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে তৎপুরুষ সমাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এটা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এটা না বুঝলে কিন্তু ভাই, সত্যি কথা বলতে, পরীক্ষার হলে যে কনফিউজড হয়ে যাবে। তৎপুরুষ সমাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নং তৎপুরুষ সমাস। এখন পর্যন্ত যাদের মনোযোগ নাই, সবাই সোজায় বসো। দেখো আমি একেবারে শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি। শর্টকাট, খাতায় সুন্দর করে নোট করে রাখো। লেখো নং তৎপুরুষ সমাস বোঝার শর্টকাট। শর্টকাটটা হচ্ছে এই, মূল শব্দ প বা প দিয়ে শব্দটি শুরু হবে। এর থেকেও বড় শর্টকাট এই পৃথিবীতে আর নাই। কোনো বইয়ে কিন্তু এই শর্টকাট পাবা না। খাতায় সুন্দর করে শর্টকাট লিখে রাখো। প বা ব দিয়ে শব্দটি শুরু হবে। অ বা ব দিয়ে কি হবে? শব্দটি শুরু হবে এবং ব্যাস বাক্যে আমরা সব সময় ন দিয়ে শুরু করব। নয় বা নয় একই কথা। তুমি নও লিখতে পারো, নয়ও লিখতে পারো, একই কথা। আমি নটা লিখতাম, কেননা ও আরো শর্টকাট। নয়ের থেকেও ন লেখা আরো সহজ। অনাচার, ন আচার, নং তৎপুরুষ কি দিয়ে শুরু হয়েছে? অ দিয়ে। অনৈক্য, অ দিয়ে শুরু হয়েছে, নয় ঐক্য। অকাতর, ক দিয়ে শুরু হয়েছে, হয়ে গেছে নং তৎপুরুষ। এবার তাহলে তুমি আমাকে বলতে পারো ভাই ব দিয়ে একটা এক্সাম্পল দেন। বললাম, বালক তুমি অনেক বেয়াদব, মোটে পড়াশুনো করো না। এখন পড়াশুনো করো না সমস্যা নেই, তুমি কাউকে সম্মান করো না। তাহলে বেয়াদব শব্দটা শুরু হয়েছে ব দিয়ে, নং তৎপুরুষ, ন আদব। আমি বললাম বেতার, ন তার। দেখো তো ন দিয়ে শুরু হয়েছে কিনা, ব দিয়ে শুরু হয়েছে কিনা। হয়ে গেল। যাই বলবা, অ বা ব দিয়ে শুরু হবে, ব্যাস বাক্য করবা ন দিয়ে, হয়ে যাবে নং তৎপুরুষ। অ্যাডমিশন টেস্টের জন্য নং তৎপুরুষ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। বিগত এইচএসসি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে তৎপুরুষ সমাসের মধ্যে অনেকবার প্রশ্ন এসেছে নং তৎপুরুষ থেকে। আশা করছি আমি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা যেটা বুঝবো, অলুক তৎপুরুষ সমাস।
আমি যখন অলুক দ্বন্দ্ব পড়াচ্ছিলাম তখন আপনাদের বারবার বলেছিলাম অলুক শব্দটার অর্থ ভালোভাবে বুঝে নেন। অলুক শব্দটার অর্থ ভালোভাবে বুঝলেই অ্যান্সার করা যাবে। অলুক মানে কি? যা লোপ পায় না। মনে আছে কথাটা? থ্যাংক ইউ, মনে রাখার জন্য ধন্যবাদ। তাহলে এবার একটু মনে করে দেখেন তো আমি বলেছিলাম কিনা। মূল শব্দে যা ব্যাস বাক্যেও তাই। মূল শব্দে যা ব্যাস বাক্যেও তাই। এবং তৎপুরুষ সমাসের যে মূল কথা ছিল, তৎপুরুষ সমাসের মূল কথা কি ছিল? ওই যে পরপদের অর্থ প্রাধান্য। So look at the slides and try to understand very easily, that is যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পাবে এবং মূল শব্দ এবং ব্যাস বাক্যের মধ্যে কোনো কিছুই লোপ পাবে না, কোনো কিছু হ্রাস পাবে না, কমবে না, দ্যাট ইজ অলুক তৎপুরুষ সমাস। কনসেপ্ট ক্লিয়ার? পরীক্ষার জন্য অলুক তৎপুরুষ সমাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা আপনাদের সতর্ক করে রাখি, পরীক্ষায় যদি তৎপুরুষ থেকে প্রশ্ন আসে আপনাকে ওই দ্বন্দ্ব সমাসের মতো ফাঁকি ঝুঁকি করে আনসার করে আসলে হবে না। যা আসবে সেটাই দ্বন্দ্ব চালায় দিয়ে আসবেন, সেটা হবে না। আপনাকে তৎপুরুষ থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, অলুক হলে অলুক লিখতে হবে, নং তৎপুরুষ হলে নং লিখতে হবে, চতুর্থী বা দ্বিতীয় তৎপুরুষ হলে ওটাও লিখতে হবে। ওই শুধু তৎপুরুষ সমাস চালায় দিয়ে আসবেন, এইটা হইব না। আমি কি এবার বোঝাতে পারছি? থ্যাংক ইউ। আপনাদের আশেপাশে অনেক বড় বড় টিচাররা বলবে আরে লিখে আসি তৎপুরুষ হয়ে যাবে। আমি বলছি হবে না, তার মানে হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে অপুপদ তৎপুরুষ, এত কিছু বোঝার দরকার নেই। 3-4টে এক্সাম্পল আছে, এই 3-4টে এক্সাম্পল পড়ে যাবেন। আমার শর্টকাট হচ্ছে ব্যাস বাক্যের শেষে যে বা যা থাকবে, যে সমাসে ব্যাস বাক্যের শেষে যে বা যা থাকবে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ। এই শর্টকাট পড়ে যাবেন, এইসব নাটক পড়তে গেলে পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবেন। ক্লিয়ার? ব্যাস বাক্য করবেন, যেটার শেষে যে বা যা থাকবে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ। এবার যদি আমি আপনাকে বলি ব্যাস বাক্যের মাঝে যদি যে থাকে কোন সমাস হবে? প্রথম ক্লাসে বলেছিলাম ব্যাস বাক্যের মাঝখানে যে আছে, বলেন তো এখন যদি আমি জিজ্ঞেস করি আপনারা অনেকেই অ্যান্সার করতে পারবেন। ব্যাস বাক্যের মাঝে যে থাকলে হবে কর্মধারয় সমাস। ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু দেখতে দেখতে একেবারেই কি করলাম, আমরা দেখতে দেখতে হচ্ছে তৎপুরুষ সমাস শেষ করে ফেলেছি। এখন আমরা ছোট্ট করে একটা কাজ করব, তৎপুরুষ সমাসের উপর বেসিস করে আমরা যেগুলো সলভ করলাম, এখন আমরা কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করব। দেখি তো পারি কিনা। আমি কমেন্ট বক্সটা অন করে দিয়েছি, আপনারা সবাই একটু কমেন্ট বক্সে উত্তর করেন প্লিজ। অলৌকিক কোন সমাস? এই 5 মিনিট আগে এটা আলোচনা করছি, আমার মনে হয় আমাদের সবারই পারা উচিত। আমরা সবাই অ্যান্সার করব প্লিজ। কত সহজ, এর থেকেও সহজ আর কিছু আছে? আমি কি করে বুঝালাম? অ আছে মানেই হচ্ছে ন দিয়ে ব্যাস বাক্য করব, আর ন যেখানে সেটাই নং তত্ত্ব, শেষ। এর থেকেও শর্টকাটে আমার পক্ষে বোঝানো সম্ভব নয়। আশা করছি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, জলচর কোন তৎপুরুষ সমাস?
জলচর। সবাই অ্যান্সার করবেন প্লিজ। কত সহজ ভাই। ব্যাস বাক্য করে ফেলেন, আমার শর্টকাটটা মনে করেন, ধুমধাম করে অ্যান্সার হয়ে যাবে। জলচর মানে কি? যে সকল প্রাণী জলে চড়ে বেড়ায়। জলে চড়ে যা। আপনার সাথে আমার কথা কি ছিল? ব্যাস বাক্যের শেষে যা থাকলে কোন সমাস? উপপদ তৎপর সমাস। থ্যাংক ইউ। দ্য নেক্সট কোশ্চেন ফর ইউ। সত্য বলে যে সত্যবাদী। এই প্রশ্ন যে উত্তর করতে পারবা না, তার আমি বাসায় যে পানিশমেন্ট দিয়ে আসবো। সবাই অ্যান্সার করো এটা প্লিজ। এর থেকেও শর্টকাট আর পৃথিবীতে নাই। আনসার প্লিজ এভরিবডি। কত সহজ না? ব্যাস বাক্যের শেষে যে বা যা থাকলে উপপদ তৎপুরুষ। পরবর্তী প্রশ্ন। পঙ্কজ কোন সমাস? পঙ্কে জন্মে যা, উপপদ তৎপুরুষ সমাস। পরবর্তী প্রশ্ন। পথের রাজা কোন সমাসের উদাহরণ বা কোন সমাসের ব্যাস বাক্য? সবাই অ্যান্সার করবো। পথের রাজা। সবাই অ্যান্সার করি আমরা। পথের রাজা, রাজপথ, তৎপুরুষ সমাস। থ্যাঙ্কস। পরবর্তী প্রশ্ন। চিরস্থায়ী কোন সমাস? চিরস্থায়ী, আমি ব্যাস বাক্যটা করে দিচ্ছি, চিরকাল ব্যাপিয়া স্থায়ী। চিরস্থায়ী। এখন শুধু আপনাকে জানতে হবে কোনো ব্যাস বাক্যের মাঝে যদি ব্যাপিয়া থাকে তাহলে সেটা কোন বিভক্তি হয়, আর যেটা যে বিভক্তি সেটা সেই তৎপুরুষ সমাস, সেটা তো আমরা জানি। সবাই অ্যান্সার করব। আমরা মনে রাখবো ব্যাপ্তি অর্থে সবসময় সেটি দ্বিতীয়া বিভক্তি হয়, আর দ্বিতীয়া বিভক্তি মানেই দ্বিতীয়া তৎপুরুষ সমাস। আমার কি এটা হয়েছে? চলুন আমরা ভেরিফাই করে আসি। চলুন, ব্যাপ্তি অর্থে পঞ্চমী হবে নাকি দ্বিতীয়া হবে, আমরা একটু দেখে আসি। এই যে দেখেন, আমি আপনাকে দেখা দিচ্ছি। এই যে দেখেন, কে রে এরে ব্যাপী এবং ব্যাপ্তি, এবং ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া বিভক্তি হয়। আর যেখানে দ্বিতীয়া বিভক্তি আমরা মনে রাখবো সেটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। ওকে, এই যে দেখেন, আপনাকে তখন চোখে পড়েনি, আমি এখানে দেখিয়ে দিলাম। চিরকাল ব্যাপিয়া স্থায়ী, চিরস্থায়ী, চির সুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। ব্যাপিয়া শব্দটা যেখানে, দ্বিতীয়া তৎপুরুষ সেখানে। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন। জয়ধ্বনি কোন সমাস? ওকে, মিস্টার শাহেদ আহমেদ একজন প্রশ্ন করেছেন, ভাইয়া বোর্ড কোশ্চেন সলভ করলে কি কমন পাওয়া যাবে? খুবই ভালো একটা প্রশ্ন করেছেন। বোর্ড কোশ্চেন সলভ করলে আপনি 60 থেকে 70% কোশ্চেন সলভ পারবেন। 60 থেকে 70% কোশ্চেন কমন পাবেন বলে আশা করি। তবে
অন্তত সমাসের ক্ষেত্রে পুরোটা বোর্ডের উপর ভরসা না করাই উচিত। আমরা বোর্ড প্র্যাকটিস করব, তবে বেসিক আগে ভালোভাবে পড়তে হবে, জানতে হবে। বেসিক ঠিক না করে যাওয়া যাবে না। ঠিক আছে, জয়ধ্বনি আমরা মনে রাখবো। কইতা চতুর্থী তৎপুরুষ সমাস। পুষ্পের সৌরভ আমরা সবাই জানি র এবং এর, এটা কোন বিভক্তি? আমরা সবাই জানি ষষ্ঠী বিভক্তি র এর, তার মানে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখন পরীক্ষা এসেছে তৎপুরুষ, আমরা অ্যান্সার করেছি, কিন্তু দেখা গেল পরীক্ষা যদি কনফিউশন থাকতো বিভক্তি দিয়ে আমরা উত্তর করতে পারতাম। ঠিক আছে, তো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন, দিনাজপুর বোর্ড 2024 সালে আসা এই যে কয়েকটা শব্দ ছিল, এটা আমি জাস্ট আপনাদেরকে একটা HW দিচ্ছি। আপনারা যদি পারেন এটা HW একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। আপনারা এই কোশ্চেনটা একটু নিজেরা যতটুকু পারেন, আমার প্রশ্ন হচ্ছে আপনি নিজে যতটুকু পারেন একটু নিজে সলভ করেন। সলভ করে জাস্ট, আপনারা তো গ্রুপে কানেক্টেড, সেটা শিখবো জিতবো গ্রুপ হোক, বা মনে করেন আপনাদের লক্ষ্য জিপিএ 5 এইচএসসি, সরি লক্ষ্য জিপিএ 5 না, একাডেমিক প্রোগ্রাম এইচএসসি 26 গ্রুপ আছে, সেখানেও আছে। জাস্ট আমার সামনে হঠাৎ করে আমার মনে হলো যে আপনাদের একটা হোমওয়ার্ক দেই, অনেক দিন হোমওয়ার্ক দেই না, তাই দিলাম। আপনাদের কাজ হচ্ছে প্রদত্ত শব্দ আপনি যে কয়টা পারেন ওটার ব্যাজ বাক্য করবেন, পাশের সমাসের নাম, এবং পরীক্ষায় আসলেও কিন্তু এইভাবে উত্তর করতে হবে। আমি আজকে ক্লাসের শুরুতে কি করেছি, তোমাদের এক নমুনা প্রশ্ন দেখিয়েছিলাম না বোর্ডে, জাস্ট সেটাই দেখো, এটা দিনাজপুর বোর্ডের প্রশ্নটা দিলাম। তার মানে ভেবো না দিনাজপুর বোর্ডের হলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, জাস্ট আমার কাছে মনে হয়েছে যে আমরা চেষ্টা করি অন্তত। আর এখনো আমাদের সমাজের একটা ক্লাস আছে, সেখানে আমরা বাকিটা পারবো, আপাতত যে কয়টা পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা কিন্তু দেখতে দেখতে হচ্ছে একেবারে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদের হাতে এখনো 3-4 মিনিট সময় আছে, আপনারা একটু বলেন আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো প্রকার সমস্যা আছে কিনা। ঠিক আছে, খালেদ হাসান একটা প্রশ্ন করেছে, পকেট মার কোন সমাস হবে? ওকে, পকেট মারে যে কোন সমাস? আপনি নিজে একটু চিন্তা করেন। ও, আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি, সমাসের ক্ষেত্রে আপনি ব্যাস বাক্য যেভাবে করবেন আপনার সমাসের নামটাই সেভাবে হবে। যেমন আমি বললাম বেয়াদব, ন আদব, নং তৎপুরুষ। এবার আমি বললাম বেয়াদব, আদব নাই যার, সেটা কিন্তু হয়ে গেল আবার বহুব্রীহি সমাস। তো মূল কথা হচ্ছে যেভাবে আপনি ব্যাস বাক্য করবেন সেভাবেই সমাসটা হতে পারে। আচ্ছা, প্র্যাকটিস বুক দেওয়া হচ্ছে না, সারোয়ার আহমেদ বারবার একটা কথা বলছেন। মিস্টার সারোয়ার, থ্যাংক ইউ, আপনি এটা বারবার বলছেন। আমি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, তারপরে পরবর্তী ক্লাসে এসে আমি এটা নিয়ে আপনার সাথে কথা বলবো। এই যে থ্যাংক ইউ, একজন বললো যে ভাই 80% ক্লিয়ার। আমি একটা ক্লাসে সবসময় বলি যে একটা ক্লাস থেকে ভাই তুমি যদি 70% 80% বুঝতে পারো, আমি মনে করি এটা তোমার গ্রেট অ্যাচিভমেন্ট। বাকিটা তুমি একটু বাসায় সময় দাও, অটোমেটিক ভাবে দেখবা 100% হয়ে গেছে। একটু বাসায় সময় দিতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, মাহমুদুল হক একটা প্রশ্ন করছে, আমরা এলজিপিএ তে থাকবো নাকি কি একটা বললো যে অটোমেটিক ভর্তি হতে হবে। ভাই এলজিপিএ আসুক, তখন কোর্সে ভর্তি হবা, আগে আপাতত একাডেমিক প্রোগ্রামটা শেষ করো তো। ঠিক আছে, ওকে। তো যেহেতু একেবারে রোজার প্রথম দিন, বুঝতে পারছো, তারপরেও তোমরা এতক্ষণ সময় নিয়ে যে ক্লাস করেছো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে, এবং যেহেতু সমাসের মতো একটা হাই ভোল্টেজের ক্লাস, আমি রিকোয়েস্ট করব অন্তত এই ক্লাসগুলো তোমরা কেউ মিস করবে না। প্র্যাকটিস করো বাসায়, একটু দেখো। পরবর্তী ক্লাসে যদি কোনো সমস্যা হয় ক্লাসের শুরুতে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমি তোমাদের প্রবলেম দেখার অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।